প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় কান পাকা রোগ। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার ফুয়াদ মোহাম্মদ শহীদ হোসেন 1979 সালের এপ্রিল মাসে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2003 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিএলও ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা ও হেডনেক সার্জারি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ স্বাক্ষর। কান পাকা রোগ, একেবারে আসলে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছ থেকে একটি বিষয় জেনে নেব, সেটি হচ্ছে কান পাকা রোগ বলতে আসলে কি বোঝায়? কান পাকা রোগী কিন্তু কানের রোগী কিন্তু সবচেয়ে বেশি আমরা পাই। এটা আপনি যে কোনো নাক কান গলার রোগ বিশেষজ্ঞকে যদি জিজ্ঞেস করেন তাহলে আপনি কিন্তু এই কথাটাই বলবেন। এখন কান পাকা রোগ বলতে আমরা কি বুঝি? এখানে আমরা কানের যদি খুব সহজ একটা অ্যানাটমি, এটা আমি যদি পারি, তিনটা অংশ আছে, একটা বহিকর্ণ, একটা মধ্যকর্ণ আর একটা হচ্ছে অন্তকর্ণ। এই যে কান পাকা রোগটা, এটা কিন্তু মধ্যকর্ণের একটা রোগ। আপনারা জানেন যে আমাদের একটা এয়ার ড্রাম বা কানের পর্দা যেটা থাকে, এবং এই কানের পর্দাটা যদি থেকে এই কানের পর্দা এবং তার ভিতরের যে অংশটুকু থাকে মিডল লেয়ার, সেখানে যদি কোনো সংক্রমণের কারণে কোনো প্রদাহ হয় তাহলে সেইটাকে আমরা কান পাকা রোগ বলে থাকি। তবে আমাদের দেশে কান পাকা রোগ বলতে যে জিনিসটা মানুষের কাছে সবচেয়ে বেশি বুঝে থাকে সেটা হলো যে কান দিয়ে কোনো পানি আসা, পুজ আসা, হ্যাঁ, তো এটাকেই মানে, এবং কানে ব্যথা হওয়া, সেটাকে বলে থাকে। এইখানে আমরা কান পাকা রোগটাকে মোটামুটি যদি দুটো ভাগে ভাগ করি আমাদের মেডিকেল সায়েন্সে যেভাবে, যে একটা হচ্ছে অ্যাকুট সাপোরেটিভ অটাইটিস মিডিয়া বা ASOM, আর একটা হচ্ছে ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়া। মজার ব্যাপার হচ্ছে যে কানের রোগী যদিও আমরা অনেক বেশি পেয়ে থাকি, কিন্তু কানের যে রোগগুলো এগুলো কিন্তু অরিজিনেট করে ফ্রম দি নোজ অর নাসোফেরিংস অর সাইনাসেস। আমি একদম যদি ছোটবেলার কথা বলি, যে আপনি জানেন যে যারা 3 থেকে 10-11 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের অ্যাডিনোয়েডের সমস্যা থাকে, অনেক বাচ্চারই নাকের পিছনে যে টনসিলটা আছে, যেটাকে আমরা নাসোফেরিঞ্জিয়াল টনসিল বলি, এইটা যদি বড় হয়, এবং এটা একটা গ্রেড আছে, 4টা গ্রেডের মধ্যে এটা যদি গ্রেড 3 বা গ্রেড 4 পর্যন্ত বড় হয়, তাহলে সে কি করে, সে কিন্তু ইউস্টেশিয়ান টিউবটাকে ব্লক করে দেয়, এবং তখন দেখা যায় কি কানের পর্দার পিছনে পানি জমে, যেটাকে আমরা বলি অটাইটিস মিডিয়া উইথ ফিউশন। এইটাই পানি জমাটা যখন এখানে দেখা যায় যে কোনো ব্যাকটেরিয়া দিয়ে তখন আবার ইনফেকশন হয়ে পুজ হয়, তখন কিন্তু হয় কানে তীব্র ব্যথা হয়, এবং এ ধরনের বাচ্চারা দেখা যায় লেট নাইটে এত কানে ব্যথা হয় যে বাবা আমাকে ঘুমোতে দেয় না, এবং এই পেশেন্টগুলো এত ইরিটেটেড হয়ে আসে। তো এটা কিন্তু এই যে মধ্যকর্ণের প্রদাহর একটা পর্যায়, যেটা অ্যাকুট সাপোরেটিভ অটাইটিস মিডিয়া, এবং এটার আবার দুটো স্টেজ আছে, একটা প্রি পারফোরেটিভ, যে কানের পর্দাটা হয়তো তখনও পর্যন্ত ফাটেনি, আবার পোস্ট পারফোরেটিভ স্টেজ, যখন দেখা যায় যে এই পুজটা কানের পর্দাটাকে ইরোড করে ফাটিয়ে তারপরে বের হয়ে চলে আসে, তখন দেখা যায় একটা লিকুইডের মতো বা পানির মতো বা সর্দি আমাদের যেরকম এরকম আসতে থাকে, তখন কিন্তু সেটাকে আমরা বলি অ্যাকুট সাপোরেটিভ অটাইটিস মিডিয়া পোস্ট পারফোরেটিভ। সময়সীমাটা কেমন? সময়সীমা এটা আপনার দেখা যায় যে এর একটা রিসেন্ট আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের হিস্ট্রি থাকে, হয়তো 2-3 দিন আগে তার জ্বর বা ঠান্ডা লেগেছিল, তারপরে হয়তো এটা দেখা যায় যে 3-4 দিনের মধ্যে এটা অনসেট হয়, এবং এটা ট্রিটমেন্ট করলে কিন্তু এটা যদি দেখা যায় তখন ট্রিটমেন্ট করা হয়, এটা কিন্তু ভালো হয়ে যায়, এটা উইদিন 2 উইকসের মধ্যে সাবসাইড করে। কিন্তু আপনি কেন এই কান অ্যাকুট সাপোরেটিভ অটাইটিস মিডিয়া হলো, এর কারণটা যদি নির্ণয় করা না যায় যে তার কি অ্যাডিনোয়েড আছে বা তার কি অন্য কোনো সমস্যার কারণে এটা কেন হচ্ছে, তাহলে কিন্তু দেখা যাবে এটা বারবার করে হবে। আর ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়া, যেটা আমাদের দেশে আমরা সবচেয়ে বেশি পেয়ে থাকি ওপিডিতে, এটার তো দুটো ভ্যারাইটি আছে, যে আপনি জানেন যে একটা হলো সেফ ভ্যারাইটি আর একটা হচ্ছে আনসেফ ভ্যারাইটি। তো মেইনলি আমরা সেফ ভ্যারাইটিটা এখন বেশি পাই। একটা সময় ছিল যখন আমাদের স্যাররা স্টুডেন্ট ছিলেন, সেই সময় কিন্তু আনসেফ ভ্যারাইটি অনেক বেশি ছিল। এখন যেহেতু ENT ডাক্তার অনেক বেশি, অ্যান্টিবায়োটিকের ব্যবহার অনেক বেশি, এবং সহজলভ্যতার কারণে মানুষ অ্যাফোর্ড করতে পারে, সে কারণে দেখা যায় যে খারাপ ধরনের যে কান পাকা রোগটা সেইটা অপেক্ষাকৃত কমে আসছে, কিন্তু সেফ ভ্যারাইটির যে কান পাকা রোগ সেটা কিন্তু আমরা অনেক পাই।
এবং তার পিছনে ওই যে ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে যদি তার নাকের হাড় বাঁকা থাকে, দেখা গেল যে তার নাক প্রায় বন্ধ হয় ঠান্ডা লেগে, এবং দেখা যায় যে ওনাকে হয়তো অপারেশনের কথা বলা হয়েছে কিন্তু উনি রিফিউজ করতেছে, উনি মনে করতেছে আচ্ছা ঠিক আছে এভাবে চলি না, অসুবিধা কি। কিন্তু রোগ তো বসে থাকে না, রোগ কিন্তু তার কমপ্লিকেশনের দিকে যাবে। এবং নাকের হাড় বাঁকা থাকলে বা তার সাইনোসাইটিস থাকলে সে যদি, এবং নাকে যদি দেখা যায় তার ইউস্টেশিয়ান টিউব রিপিটেডলি ব্লক হয়, তাহলে অবশ্যই তার কান কিন্তু এফেক্টেড হবে। পরীক্ষা নিরীক্ষার যে ব্যাপারগুলো রয়েছে আসলে কান পাকা রোগের ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা কি কি করে? বেসিক্যালি আমরা দেখি যে কান পাকা রোগের এক হচ্ছে তার হিস্ট্রি, তার হিস্ট্রির মধ্যে তার দেখা যাবে যে কান দিয়ে পানি আসার কথা বলবে এবং সে কানে কম শোনার কথা বলবে। কেউ কেউ ব্যথার কথাটা যোগ করে। এখানে মজার ব্যাপার হচ্ছে যে আসলে ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়াতে কিন্তু ব্যথা থাকে না, কিন্তু আমাদের দেশে দেখা যায় আপনি যতক্ষণ পর্যন্ত ব্যথার কথা না বলবেন, আপনি যদি ডিপেন্ডেন্ট হন কারো প্রতি, তাহলে সে কিন্তু আপনাকে ডাক্তার কাছে নিয়ে যাবে না। এখন মনে করেন একটা পরিবারে হয়তো একটা নারী সদস্য বা একটা শিশু বা মধ্যবয়স্ক বা বয়স্ক মানুষ, তো এদেরকে তো আসলে যখন তারা ব্যথার কথা বলে তখন দেখা যায় যে যিনি নিয়ে যাবে উনি দেখা যায় তার প্রতি একটু সহানুভূতিশীল হয়। তো ব্যথা কখন হবে যদি দেখা যায় অন্য কোনো কমপ্লিকেশন এর সঙ্গে জড়িত থাকে, যে অটোমাইকোসিস আছে অথবা অটাইটিস এক্সটার্না আছে, সেই ক্ষেত্রে। এখন ইনভেস্টিগেশন আমরা মোটা দাগে খুব সহজ ইনভেস্টিগেশনের মধ্যে একটা হচ্ছে কানের একটা এক্সরে করি, যেটাকে আমরা এক্সরে মাস্টারের টাউন্স ভিউ বলে থাকি। আর একটা হচ্ছে একটা অডিওগ্রাম করা হয়। অডিওগ্রামের কারণ হচ্ছে যে তার কতটুকু শ্রুতিবধিরতা আছে। না, কান পাকা রোগী কিন্তু কানে অবশ্যই কম শুনবে, কারণ টিম্প্যানিক মেমব্রেনের ইন্টিগ্রিটি যখন নষ্ট হবে, আপনি একটা তবলা যদি কেউ মাঝখান দিয়ে কেটে রাখে আর একটা ইনটেক তবলা, দুটার মধ্যে যদি তবলছি বাজায়, দুটোর কি সাউন্ড কি একরকম হবে? তাহলে আমাদের এই শব্দ তরঙ্গ যখন কানের পর্দায় গিয়ে বাড়ি দেয়, তখনই তো সেখান থেকে ব্রেইনে সেই সিগন্যালটা পৌঁছায়। যার কানের পর্দাটাই ইরোডেড থাকবে, তার স্বাভাবিকভাবেই কিন্তু শব্দ ঠিক মতো কন্ডাক্টিভ পাথওয়ে পাস করে সে কিন্তু তার যে নিউরাল পাথওয়ে পর্যন্ত যেতে পারবে না। কাজে এই ধরনের রুগীরা কিন্তু কানে কম শোনার কথা বলবে এবং কান দিয়ে পানি আসার কথা বলবে। তো একটা তো হলো ক্লিনিক্যাল এক্সামিনেশন করে, আমরা এটা ওপিডিতে আমরা এমনিতেও দেখতে পারি আমাদের অরোস্কোপ দিয়ে বা অরাল স্পেকুলাম দিয়ে। এখন আমরা যারা ভালো ভালো সেন্টারে যারা কাজ করেন, সেখানে কিন্তু অপারেটিং মাইক্রোস্কোপ দিয়ে মাইক্রোস্কোপের আন্ডারেও কান দেখার সুযোগ আছে। আর অডিওগ্রামটা আমাদের করা হয় দুটো কারণে। একটা হচ্ছে যে রোগীকে বিশ্বাস করানোর জন্য যে আপনি কিন্তু কানে কম শুনেন, কাজে এটার দীর্ঘমেয়াদী চিকিৎসা করতে গেলে আপনাকে এটা একটা ডকুমেন্ট হিসেবে কাজ করবে। আরেকটা হচ্ছে যে আপনি যদি অপারেশনের পরে তার কতটুকু হেয়ারিং গেইন হলো, কারণ তার তো এইমই থাকবে যে আমি এই কানে পানি আসাটা বন্ধ হবে আর আমি কানে ভালো শুনবো। তাহলে আগের চেয়ে সে যে ভালো শুনতেছে রুগীটা, সেটা কিন্তু তাকে সেই প্রমাণটা আপনাকে কিন্তু দিতে হবে। তা নাহলে তো উনি দাবি করতে পারে যে আমি তো আগেও কম শুনতাম, এখনো কম শুনি। কাজে আমাদের প্রি অপারেটিভ এবং পোস্ট অপারেটিভ কিন্তু এই অডিওগ্রামটা ইম্পর্টেন্ট। আর কিছু কিছু ক্ষেত্রে আমাদের অ্যাসোসিয়েটেড যেগুলো, ধরেন কারো নাকের হাড় বাঁকা আছে, সেই রোগীর কান পাকা রোগের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সাইনাসের কন্ডিশন দেখতে হবে, তার নাকের হাড় বাঁকা কতটুকু আছে দেখতে হবে। একটা কথা আমি এখানে বলে রাখি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেক রোগীকে এই জিনিসটা কনভিন্স করা যায় না। ধরেন একটা রোগী কান পাকা রোগ নিয়ে আমাদের কাছে আসলো, আমরা কান পাকা রোগ দেখলাম যেটা সেফ ভ্যারাইটির হয়তো সিএসএম, অ্যাট দ্য সেম টাইম তার নাকের হাড় বাঁকা এবং গ্রস ডেভিয়েশন এতটাই বাঁকা যে দেখা গেল যে তার কিন্তু রিপিটেডলি নেজাল অবস্ট্রাকশন হয়। কিন্তু রুগীকে যদি আমরা বলি যে আপনার আগে নাকের হাড়টা ঠিক করে, নাকটা কারেকশন করে তারপরে আপনার কানের অপারেশন করতে হবে, অনেক ক্ষেত্রে রুগী এটাকে মনে করে যে ডাক্তার বোধহয় উদ্দেশ্যটা সৎ না, ওনার আসছি আমি একটা সমস্যা নিয়ে, উনি আমাকে অন্যদিকে গাইড করে নিয়ে যাচ্ছেন। কিন্তু আমি বিনীতভাবে বলতে চাই যে এটা যে আপনি যদি কারো নাকের হাড় বাঁকা থাকে বা সাইনোসাইটিস থাকে বা নাকের অবস্ট্রাকশন বা যদি সাইনাসে কোনো ব্লক থাকে বা এই যে ইউস্টেশিয়ান টিউবের প্যাথোলজি থাকে, সেটাকে আপনি যদি রিমুভ না করে তার কান অপারেশন করে দেওয়াও হয়, কানের পর্দা লাগিয়ে দেওয়া হয়, সেই কানের পর্দা কিন্তু ইন দ্য লং রান টিকবে না। কারণ যে গ্রাফটা আমরা দিব সেটা তো ওই যে কারণে আল্লাহর তৈরি পর্দা টিকলো না, আর মানুষের তৈরি করা যে গ্রাফটা আমরা প্লেস করব সেটাও কিন্তু আপনার টিকবে না। কাজে এই ক্ষেত্রে রোগীকে এই বুঝটা তার থাকতে হবে যে এখানে ডাক্তার আমার ভালোর জন্য এই কথাটা বলতেছে। আমরা যদি নাকের অপারেশনটা করে তারপরে তার 2-3 মাস পরে যদি কানের অপারেশনটা করে দেই, তাহলে কিন্তু এটা ফেল করার চান্সটা খুব কম থাকে। নিশ্চয়ই। কান পাকা রোগের ক্ষেত্রে সেক্ষেত্রে কাউন্সিলিংটা আপনারা কিভাবে করেন, যে ট্রিটমেন্ট পদ্ধতিতে কিভাবে যাবেন? ট্রিটমেন্টটা এখানে একটা হলো, প্রথমে যখন রোগী আমাদের কাছে আসে তার তো অফ এন্ড অন ডিসচার্জ থাকে, এটা একটা এম্বারাসমেন্ট। অনেক রোগী এবং অনেক হাই প্রোফাইল রোগীরও কিন্তু দেখা যায় এই রোগটা থাকে এবং এটা কোয়াইট এম্বারাসিং। তো প্রথমে আমরা যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে রোগীর যেন আপনার কান দিয়ে পানি পড়াটা বন্ধ হয়।
এবং এই যে আপনি বলতেছিলেন যে যখনই তার দেখা যাবে ঠান্ডা লাগবে বা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হবে, তখনই কিন্তু তার দেখা যাবে কান দিয়ে পানি আসবে। আমার একটা স্যার খুব সুন্দর কথা বলেন যে যখন বন্যা হয় তখন কিন্তু যে পুকুরে এক হাঁটু পানিও কোনো দিন জমে না, সেটাও কানায় কানায় পূর্ণ হয়ে যায়। তো আমাদের যখন আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়, তখন সিক্রেশন অনেক বেড়ে যায়, তখন কিন্তু এই ইউস্টেশিয়ান টিউব দিয়ে কিন্তু দেখা যায় তখন এই কান দিয়েও তখন পানি আসার প্রবণতাটা বাড়ে, এবং এটা দেখা যায় প্রফিউজ এবং মিউকাস সিক্রেশনটা বেশি হয়। তো তখন আমরা তার প্রথম টার্গেট থাকে তার কান দিয়ে পানি যেন না আসে। এক্ষেত্রে আমরা কিছু অ্যান্টিবায়োটিক মুখে খেতে দেই, ঠান্ডার ওষুধ অ্যান্টিহিস্টামিন দেই, এবং কিছু টপিক্যাল অ্যান্টিবায়োটিক দেওয়া হয় এবং অ্যান্টিফাঙ্গাল ক্রিম দেওয়া হয় কানে। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, আপনি সব কিছু ওষুধ দিলেন কিন্তু অ্যাভয়েড ওয়াটার এন্ট্রির কথা বললেন না। এই রোগী দেখা গেলো পুকুরে গিয়ে গোসল করলো, এই রোগী হয়তো আপনার তোলা পানিতেই গোসল করতেছে বা শাওয়ার ব্যবহার করতেছে, কিন্তু দেখা যাচ্ছে যে উনি কানে কোনো ব্যারিয়ার ইউজ করতেছে না, তাহলে কিন্তু পানি গেলে তার কান। আমরা কান পাকা রোগের যে চিকিৎসা পদ্ধতি আপনার কাছ থেকে শুনছিলাম, পরবর্তী অংশে শুনবো। এখন এই সেফ ভ্যারাইটির যে কান পাকা রোগ যেটা আমরা বলতেছি যে টিউবোটিম্পেরিক, আমাদের ভাষায় এটাকে আমরা বলি টিউবোটিম্পেরিক ভ্যারাইটি, এই ধরনের কান পাকা রোগের ক্ষেত্রে আমাদের রোগীকে যখন আমরা রোগীর কানটা দেখা যায় যে ডিজিজ ফ্রি অর্থাৎ ড্রাই হয়, মানে ডিসচার্জিং এয়ার থাকে না, তখন আমরা ওনাকে কাউন্সিলিং করি যে আপনি এটা পর্দা লাগানোর অপারেশন। আমাদের কিন্তু সব সেন্টারেই, বড় বড় সেন্টারেই অপারেশন হয়, এবং এটা আপনার একটা কানের পিছন দিয়ে অথবা কানে এই ভিতর দিয়ে ইনসিশন দিয়ে দেখা যায় যে একটা গ্রাফট নিয়ে, এটা টেম্পোরালিস ফাসা বলে, এটা দিয়ে আমরা সুন্দর গ্রাফট তৈরি করে এটা কিন্তু রিপেয়ার করে দিতে পারি, যেটা রিপেয়ার অফ দি টিম্পেনিক মেমব্রেন, এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড খুব সাকসেসফুল একটা অপারেশন। যদি পেশেন্ট রিফিউজ করে, এখন সব পেশেন্ট কিন্তু আপনি যা ট্রিটমেন্ট অপশন দিবেন সবাই নিবে না, কেউ নিবে না যে ভয়ের কারণে আমি কোনো সার্জারিতে যাব না, আবার কেউ নিবে না যে তার হয়তো ক্ষমতা নাই সেটা করার। তো সেফ ভ্যারাইটির যদি কান পাকা রোগী যদি অপারেশন রিফিউজ করে যে না আমি এইভাবেই থাকবো, অসুবিধা নাই, আপনি সেই অপশন ঠিক আছে আপনি অ্যালাউ করতে পারেন, তার রোগীর চয়েসটাকে আপনি হয়তো মেনে নিলেন। কিন্তু যদি আনসেফ ভ্যারাইটির কান পাকা রোগ হয়, যেটা আপনার অ্যাটিকোয়েন্ট্রাল, যেখানে কোলেস্টেটোমা বলে একটা জিনিস পাওয়া যায় এবং যেটা আমাদের কি করে, বোনকে ইরোড করে। তো আপনি জানেন যে আমাদের এই কানটা তো আপনার মাথার ভিতর করটির মধ্যে অবস্থিত, একটা টেম্পোরাল বোনের ভিতরে অবস্থিত। তাহলে এই যে তার বোন যে ইরোড করার ক্ষমতা, হাড্ডি পচায় ফেলার যে ক্ষমতা, এই কোলেস্টেটোমা কিন্তু আলটিমেটলি গিয়ে কিন্তু দেখা যাবে তার ইন্ট্রাক্রেনিয়াল কমপ্লিকেশন করবে। এই পেশেন্টের দেখা যাবে ব্রেইনের মধ্যে অ্যাবসেস হতে পারে, তার মেনিনজাইটিস হতে পারে, যেটাকে আমরা অটোজেনিক মেনিনজাইটিস বলি। তো সেটা কিন্তু তার লাইফকে এন্ডেঞ্জার করতে পারে এবং এই রোগীর জীবন কিন্তু সংকটাপন্ন হতে পারে। কাজেই যে রোগীর আপনার সেফ ভ্যারাইটির কান পাকা রোগ আছে তার ক্ষেত্রে আপনি হয়তো একটু উদার হতে পারেন, কিন্তু যে রোগীর আনসেফ ভ্যারাইটির কান পাকা রোগ আছে তাকে বা তার অ্যাটেন্ডেন্টকে আপনাকে অবশ্যই কনভিন্স করতে হবে যে এই কান পাকা রোগ কিন্তু ওনাকে মৃত্যুর দিকেও ঠেলে দিতে পারে। কাজে সেই রোগীর ক্ষেত্রে কিন্তু আপনার অপশন চুজ করার ক্ষমতা কিন্তু রোগীর নাই। যদি রোগী সেটা রিফিউজ করে, অবশ্যই আপনাকে বনসই করে রাখতে হবে, কারণ দেখা যাবে ইন দ্য লং রান যদি আল্লাহ না করুক তার সেরকম কোনো কমপ্লিকেশন হয়, তখন কিন্তু দায়ী হবেন আপনি। তখন কিন্তু বলবে আমরা তো বুঝি না, আপনি আমাকে বুঝায় বললে আমি তো অপারেশন করতাম। এবং আমরা কিন্তু কমপ্লিকেশন নিয়ে যে রোগী আসে সেই রোগীগুলোও কিন্তু পাই। সব রোগী কিন্তু যে আমাদের শুধু দেখা যায় যে এই কমপ্লিকেশন ডেভেলপ করার আগেই আসে এমন কিন্তু না। আমরা অটোজেনিক মেনিনজাইটিস নিয়েও কিন্তু পেশেন্ট পাই, হয়তো মেডিসিন ওয়ার্ডে ভর্তি আছে, ওনার কানে ডিসচার্জ আছে, তখন আমাদেরকে হয়তো কনসালটেশন দেওয়া হলো, যে তখন আমরা দেখলাম যে আরে তার তো কান পাকা রোগ থেকে তার এই ডিজিজটা হয়েছে। হ্যাঁ, তো এই কমপ্লিকেশন হলো ধরেন আপনার যে ইন্ট্রাক্রেনিয়াল যে অ্যাবসেস হয়, সেই ক্ষেত্রে আপনার নিউরোসার্জারি কনসালটেন্ট ওনাদের আন্ডারে ভর্তি হচ্ছে, তারা হয়তো বারহোল করে সেটা করার পরে, অপারেশন করার পরে তখন কিন্তু আবার আমাদের কাছে পাঠাবে যে এই অপারেশন করে দেওয়ার জন্য। এবং এইখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেফ ভ্যারাইটির ক্ষেত্রে আমরা কিন্তু বলতেছি আমাদের দুইটা টার্গেট। একটা টার্গেট কি, যে আমরা কানটাকে ডিজিজ ফ্রি করব, তার কান দিয়ে পানি পড়বে না, আর 2 নম্বর হচ্ছে তার হেয়ারিং গেইন হবে, কানে সে বেটার শুনতে পাবে। কিন্তু এই আনসেফ ভ্যারাইটির যখন আমরা রোগীর অপারেশন করি, তখন কিন্তু আমরা এই শর্তগুলো আর মানি না। তখন আমাদের কথা থাকে আমরা ডিজিজ প্রসেসটাকে যতটুকু সম্ভব ইরাডিকেট করব। এখানে তার হেয়ারিং গেইন হইলো কিনা, এখানে তার কান দিয়ে পানি পড়বে না, এই শর্ত দিয়ে তখন কিন্তু অপারেশন করা হয় না। কারণ যদি আমরা এই কথাগুলো বলে না নেই, কারণ তার ডিজিজ প্রসেস কতটুকু পর্যন্ত এক্সটেন্ড করছে এটা কিন্তু অপারেশনের আগে আপনি বলতে পারবেন না। তার যদি অসিকুলার চেইন দেখা যায় যে ইরোড করে যায়, এবং অনেক ক্ষেত্রেই সেটা করে, তখন যদি আপনি এই রোগীর মধ্যে একটা ধারণা থাকে যে আমি তো কানে ভালো শুনবো অপারেশনের পরে, তখন কিন্তু সে সন্তুষ্ট হবে না। এবং উনি কিন্তু
ওই সেফ ভ্যারাইটির কান পাকা রোগের রোগীর সঙ্গে তখন নিজেকে মিলাবে যে আমার তো অমুক বন্ধু অমুক আত্মীয় উনি তো কান পাকা অপারেশন করার পরে ভালো হয়ে গেছে। আমরা শুনছিলাম আপনার কাছ থেকে, সেক্ষেত্রে আসলে মুখে খাবার কোনো ওষুধ রয়েছে কিনা চিকিৎসা পদ্ধতির মধ্যে সেই বিষয়টিও জানবো। তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। আচ্ছা, প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কান পাকা রোগ নিয়ে। অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। সন্তান হওয়ার পরে অনেক পিতামাতারই একটা বিষয় চিন্তিত থাকেন, কিভাবে বাচ্চাদের মেধা বিকাশ করা যায়। তো শুধুমাত্র চিন্তিত হলেই চলবে না, আমাদেরকে জানতে হবে কোন ধরনের খাবারগুলো এই মেধা বিকাশে সাহায্য করে থাকে। এবং আমরা সবসময় চিন্তা করি যে কোনো মেডিকেশন দিয়ে এটা করা যায় কিনা। সহজেই যদি কোনো খাবার থেকে মেধা বিকাশ হয়ে যায় তাহলে কিন্তু আমরা দেখব যে সহজেই পুষ্টিযোগ্য যে খাবারগুলো সেগুলো আমরা নিব। এতে কিছু কিছু খাবার সাহায্য করে থাকে, প্রধানত সিরিয়ালের মধ্যে ওটমিল, যেটি কনস্টিপেশন দূর করে এবং হাই ফাইবার সমৃদ্ধ, এতে আয়রনও রয়েছে। আয়রন বাচ্চাকে যথেষ্ট সজাগ থাকতে সাহায্য করে। সকালের নাস্তায় যদি বাচ্চাকে ওটমিল খাওয়ানো হয় তাহলে এটি একটি যথেষ্ট পুষ্টি সমৃদ্ধ খাবার। এছাড়া রয়েছে মাছ। মাছে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড রয়েছে ওমেগা 3, যেটি স্মৃতিশক্তি তৈরি করতে সাহায্য করে, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে তৈরি করে এবং যথেষ্ট স্মৃতিশক্তি ধরে রাখতে পারে। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস রয়েছে মাছে, তাকে বলা হয় ডিএইচএ, যা ডোকোসা হেক্সানোইক অ্যাসিড। বর্তমান সময়ে সবচেয়ে বেশি কাজ করা হচ্ছে ডিএইচএ এবং আমরা সাপ্লিমেন্ট হিসেবে ডিএইচএ নিয়ে থাকি। কিন্তু আমরা যদি প্রচুর পরিমাণে মাছ খেয়ে থাকি এবং সন্তানের প্রতিদিনের খাবারে যদি আমরা মাছের ভাগ রেখে থাকি তাহলে কিন্তু এই ডিএইচএর অভাব পূরণ করা যায়। আরেকটি প্রোটিন সমৃদ্ধ খাবার এবং প্রোটিন ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার হচ্ছে দই। প্রতিদিন অন্তত একবেলা যদি বা সন্তানকে দই খাওয়ানো হয় তাহলে যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম এবং প্রোটিনের চাহিদা পূরণ হয়। এবং যারা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বাচ্চাকে যথেষ্ট প্রাণবন্ত রাখে, যেসব বাচ্চা চঞ্চল থাকে ক্যালসিয়ামের কারণে। বাদাম একটি অন্যতম খাবার। বিকেলের নাস্তায় কিন্তু আমরা বাচ্চাদেরকে বিভিন্ন ডেজার্ট আইটেমে বাদামটা দিতে পারি, যেটাতে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং এটিও বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য সাহায্য করে। জন্মের পর থেকে প্রথম 5 বছর পর্যন্ত যদি আমরা বাচ্চাদের প্রোটিন সমৃদ্ধ, ক্যালসিয়াম সমৃদ্ধ, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার প্রতিদিনের মেনুতে রাখি তাহলে কিন্তু বাচ্চাদের সহজেই মেধা বিকাশে সহযোগিতা হয়। এবং বাচ্চাদের শুধুমাত্র মেধা বিকাশ করলেই চলবে না, স্মৃতিশক্তি যেন ধরে রাখতে পারে সেই ব্যাপারটিকেও খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে দেখা যায় কিছু কিছু সবজি এবং ফল যা অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ, সেই ফলগুলো যদি আমরা তাদের খাদ্য তালিকায় রাখি, যেমন ব্লুবেরি বা স্ট্রবেরি, প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট এবং ওমেগা 3 সমৃদ্ধ, যা শর্ট টার্মের মনোযোগ ধরে রাখতে বাচ্চাদেরকে সাহায্য করে থাকে। ড্রাই ফ্রুটস রয়েছে, ড্রাই ফ্রুটসে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, এবং যেমন হলো চেরি এবং কিশমিশ। আমরা বাচ্চাদের বিভিন্ন ধরনের টিফিন এবং ডেজার্ট আইটেমে কিন্তু কিশমিশ দিতে পারি এবং এই আয়রন কিন্তু বাচ্চাকে সজাগ থাকতে সাহায্য করে। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস রয়েছে যেটি আমরা বাচ্চাদের ডিম থেকে পেয়ে থাকি। ডিমে রয়েছে প্রচুর পরিমাণে কলিন, যা শরীরে নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে এবং শরীরে পর্যাপ্ত পরিমাণে যদি অ্যাসিটোকোলিন না থাকে তাহলে কিন্তু বাচ্চাদের সঠিকভাবে ব্রেনের বৃদ্ধি হবে না। জন্মের পর থেকে প্রথম 5 বছর পর্যন্তই কিন্তু বাচ্চাদের সঠিকভাবে মস্তিষ্কের বিকাশ হয়ে থাকে। এই সময়গুলোতেও যদি আমরা পুষ্টি সমৃদ্ধ খাবারগুলো সঠিক পরিমাণে দিতে পারি প্রতিদিনের খাদ্য তালিকায়, তাহলে কিন্তু মায়েদের এই সমস্যাগুলো থাকবে না যে আমার বাচ্চা কিছু মনে রাখতে পারে না এবং সহজে পড়ালেখা ভুলে যায়। অনেক মায়েরা যেটা করে থাকেন যে সকালে বাচ্চাদেরকে স্কুলে ব্রেকফাস্ট না করিয়ে পাঠান। আমি তাদেরকে বলবো যে অবশ্যই বাচ্চার সকালের খাদ্য তালিকা ঠিক থাকতে হবে এবং সেখানে একটি সিরিয়ালের সাথে যদি আপনি কিছু ড্রাই ফ্রুটস মিক্সড করে দেন তাহলে বাচ্চা যখন স্কুলে যাবে সকালে সে কিন্তু মনোযোগ দিতে পারবে সেই লেখাপড়ায় এবং সে কিন্তু স্কুল থেকে সঠিকভাবে সেই পড়ালেখা তুলে আনতে পারবে এবং আপনাকে সহযোগিতা করতে পারবে। কারণ মায়েরা কমপ্লেন করে থাকেন যে বাচ্চা স্কুল থেকে আসার পরে টিচার কি পড়িয়েছে সেই কথাটিই কিন্তু বাচ্চা বলতে পারে না এবং এটা কিন্তু পুরোটাই নিউট্রিশনাল ল্যাকিংস এবং এক্ষেত্রে কিন্তু পিতামাতাকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কান পাকা রোগের ক্ষেত্রে একেবারে আসলে বাংলাদেশের রোগীরা বলি সবাই কিন্তু চায় যে না আমরা আসলে প্রথমে সার্জারিতে যাব না, মুখে খাবার কোনো ওষুধ রয়েছে কিনা যেটি দিয়ে একেবারে সুস্থ হওয়া সম্ভব। এখানে দুটো ব্যাপার, ওই যে বললাম যে সেফ ভ্যারাইটির যে কান পাকা রোগ তার ক্ষেত্রে যেটা হয় যে যদি
কান দিয়ে বারবার পানি আসে, সেক্ষেত্রে আমরা অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ দিই। এটা কি হয়, সর্দিটাকে টেনে নেয়, তাহলে কি হবে, তার সিক্রেশনটা যখন কমে আসবে তখন তার কান দিয়ে পানি আসার প্রবণতা কমবে। কিন্তু এর সঙ্গে সঙ্গে কিছু টপিক্যাল অ্যান্টিবায়োটিক ড্রপ আমরা ইউজ করতে হয় যে, কিন্তু আনসেফ ভ্যারাইটির ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি শুধু মুখে খাওয়া ওষুধ খেয়ে এই রোগীর কিন্তু রিমেডি হবে না, তাকে ইন দ্য লং রান তাকে কিন্তু অপারেশনে যেতেই হবে, আজকে হোক আর কাল। যারা আসলে অপারেশনে রাজি হচ্ছেন না বা চিকিৎসকের শরণাপন্নই হচ্ছেন না, পরবর্তী সময় তাদের আসলে কি কি সমস্যা দেখা দিতে পারে? যারা নাকি সেফ ভ্যারাইটির যে কান পাকা রোগ, তারা যদি না করেন তাহলে তার একটা এম্বারাসমেন্ট সারা জীবন থেকে যাবে এবং এটা এক ধরনের তার শ্রুতি বধিরতার দিকে নিয়ে যাবে। যেটার আনসেফ ভ্যারাইটি, সেই ক্ষেত্রে তার কমপ্লিকেশন অ্যারাইজ করবেই এবং সেই ক্ষেত্রে তার এই যে বললাম যে তার ইন্ট্রাক্রেনিয়াল এবং এক্সট্রাক্রেনিয়াল যে কমপ্লিকেশনসগুলো, এবং এক সময় কিন্তু এটা তাকে জীবন সংকটাপন্ন করে তুলতে পারে। কাজে এই ক্ষেত্রে তার কোনো অপশন নাই যে আমি অপারেশন করব না, এটা করলে আত্মঘাতী একটা কাজ করা হবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ ডাক্তার স্বাক্ষর, আপনাকেও সুন্দর উপস্থাপনার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কান পাকা রোগ নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। মুখের ক্যান্সার এবং মুখের টিউমার, আসলে এটা আসলে আমাদের মুখের বিভিন্ন ধরনের মুখের টিউমার হয়ে থাকে। তারপর যদি আমরা যদি ক্যাটাগরিক্যালি আমরা যদি ভাগ করি, একটা হলে মুখের নর্মাল কিছু বিনাইন টিউমার কিছু হয়ে থাকে। তো বিনাইন টিউমার ভিতরে বিভিন্ন রকম হতে পারে, যেমন মুখের সফট টিস্যুর ভিতর হতে পারে, যেমন মুখের ভিতরে একটা হলো গিয়ে অনেকগুলো গ্ল্যান্ড থাকে, মাইনর আর মেজর স্লাইভারি গ্ল্যান্ড। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।